ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 মার্চ। আর ওই দিনই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। আর এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান। বিস্তারিত শারমিনীর রিপোর্টে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 20 বছর পর আবার জাতীয় সংসদে যাচ্ছে বিএনপি। সংবিধানের 72 অনুচ্ছেদের 2 নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী 14 মার্চের মধ্যেই সংসদের অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারণী ফোরাম। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান 12 মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চে সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত কি তা স্পষ্ট করেননি তিনি। যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো এই আলোচনা সেটা নির্ধারিত না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত হয়েছে কিনা সেগুলো পরে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক একটি সভায় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারমিনীরা, 71, ঢাকা। আগামী 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এর শূন্য আসনে নির্বাচন হবে। এই 2 আসনের ভোটেও থাকছে পোস্টাল ব্যালট। রবিবার নির্বাচন কমিশন ভবনে কমিশনার রহমানুল মাসুদ একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে সেই সিদ্ধান্তও নেবে জাতীয় সংসদ। সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইলেকশন কমিশন। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচন করে দুটিতে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের আগে বগুড়া 6 আসন ছেড়ে দেন তিনি। একজন প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের আগেই শেরপুর 3 আসন শূন্য ঘোষণা করে ইসি। এই 2 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগে হবে বলে জানায় কমিশন। এই 2 আসনের নির্বাচনেও থাকবে পোস্টাল ব্যালট। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব। রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে সেই বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি। অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্রুত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান ইসি মাসুদ। শপথের থেকে 90 দিনের মধ্যে এটা করার কথা। ফারজানা আক্তার, 71, ঢাকা। এদিকে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে। পরে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।
আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীন এবং ভারতের রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন চীনের রাষ্ট্রদূত। অন্যদিকে ভারতের হাইকমিশনার জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তার দেশ। তবে সৌজন্য সাক্ষাৎ করতে আসলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি পাকিস্তানের হাইকমিশনার। You would have seen the recent high-level communications between our two sides. On 13th February, soon after the election, Prime Minister of India sent a congratulatory message to His Excellency Mr. Tariq Rahman, and also they spoke on telephone that day. Our cooperation, China relations with either Bangladesh or other South Asian countries are fully benefit the people of the region and supported, embraced by people of the region. So also our cooperation are not target for any third party and should not be affected by any foreign forces. প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। এক ফেসবুক পোস্টে কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রবিবার সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টা 5-এ সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। কয়েকদিনের মতো এদিনও গুলশান থেকে সংক্ষিপ্ত প্রোটোকল ব্যবহার করে যানজট আর সিগন্যাল মেনে অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম নিয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল 9টা 5-এ সচিবালয়ে পৌঁছান। এরপর দপ্তরে থাকা মন্ত্রী প্রতিমন্ত্রীদের খবর নেন। এ সময় সবাইকে যথাসময়ে অফিসে আসতে মৌখিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ আলোচনা হয় হজ নিয়ে। সৌদি অ্যাম্বাসেডর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কংগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। কেন চালু হয়েছে এটাতে ইন্টার গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন, কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। এ নিয়ে তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই অফিস করায় সচিবালয়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে বলে জানায় প্রেস উইং। নুরনবী সরকার, ৭১, ঢাকা। নিজেরা দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেনও না, এমনটা বলেই শপথ নিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। দুপুরে নিজেদের দপ্তরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক কর্মচারীদের সব ন্যায্য দাবি নিয়ে আলোচনা করবেন তিনি। আর দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অধিকার আদায় এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে গঠিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধি দল রোববার সচিবালয়ে বৈঠক করেন নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন জোটের নেতারা। যাতে আগামী দিন শিক্ষকরা 100% উৎসব ভাতা পায়। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে এসব তুলে ধরা হবে। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে তার সরকার। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা।
এইটা অ্যাবসলিউটলি শিওর করবো। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোনো ধরনের করাপশনের সাথে জড়িত হননি এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এদিকে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ নাই, হুএভার হি অর শি মে বি। আর আমরা এখানে ব্যবসা করার জন্য আসি, আমরা সার্ভিস দেওয়ার জন্য আসছি। আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জন্য মন্ত্রিত্ব অথবা কোনো পদ ইজ নট নেসেসারি। আই নো হাউ টু আর্ন মানি ফর মাই ব্রেড অ্যান্ড বাটার, দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রফেশন। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে বসিলা এলাকায় কালা ফারুক চক্রের বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন ওই এলপিজি গ্যাস ব্যবসায়ী। ভুক্তভোগী জানান, চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। চাঁদা না দিলে দোকান বন্ধ করার এই হুমকি শোনা যায় সিসিটিভিতে ধারণ করা ফুটেজে। ঘটনাটি 16 ফেব্রুয়ারির দুপুরের। এদিন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি এলপিজি গ্যাসের দোকানে 2 লাখ টাকা চাঁদা দাবি করে ফারুক ওরফে কালা ফারুক নামের একটি চক্র। 16 তারিখে আমাদের দোকানে আসছে ওরা কয়েকজন আইসা যে এখন থেকে দোকান বন্ধ থাকবে, আমাদের সাথে সমঝোতা না করা পর্যন্ত দোকান কোনো খুলবে না। এখন বললাম আপনাদের সাথে কি সমঝোতা? লেনদেন করতে হবে, টাকা পয়সাটা লেনদেন দিতে হবে। এরপর আমরা যেমন তাদের কথা ওইরকম গুরুত্ব দেই নাই, আমরা দোকান খোলা রাখছিলাম। এরপর 19 ফেব্রুয়ারি দুপুরে মোটরসাইকেলে আসা 8 জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ী শাহিনের দোকানে এসে আবারও চাঁদা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। 19 তারিখে আমাদের দোকানের স্টাফ ওরা ছিল, ওদের ওই যে ইলেকট্রিক শর্ট গান দিয়া শর্ট দিয়া তারপর বলতেছে যে আজকে এখন দোকান বন্ধ করবি, কালকে দিনের মধ্যে 2 লাখ টাকা দিয়া তারপর দোকান খুলবি, নাইলে মরার জন্য তৈরি হয়। গুলি করে মাইরা ফেলাম। একজন ফারুক, এছাড়া আর কাউকে চিনি না ভাই। ফারুক মানে ওই যে কালা ফারুক নামে এরকম? এ ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী শাহিন। পুলিশ জানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়ূরভিলা এবং বসিলা 2টা ঘটনা আছে, 2টা ঘটনা আসামি গ্রেফতারের জন্য অভিযানে ছিলাম, ওখান থেকেই ছুটে আসছি আর। মোহাম্মদপুরে ফের চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। রাজধানীর উত্তরায় হত্যা এবং চুরির অভিযোগে গৃহকর্মী বিলকিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এবং সংস্থাটির কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে গৃহকর্ত্রী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। বাসায় কাজ নিয়ে চুরির অভিযোগে বিলকিস বেগমের বিরুদ্ধে আরও 5টি মামলা আছে। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। গত 14 ফেব্রুয়ারি উত্তরার একটি বাসায় মাসিক 5,000 টাকা বেতনে এক গৃহকর্মী কাজ নেয়। আসল নাম বিলকিস বেগম হলেও পরিচয় নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা সৃষ্টি করে সে। কেয়ারটেকারকে এক নাম আর পরিবারের সদস্যদের আরেক নাম জানায় বিলকিস। ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র পরে দেওয়ার কথা বলে এড়িয়ে যায়। বাবাকে যখন কল করা হলো তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। কাজে যোগ দেওয়ার পরের দিন পরিবারের সদস্যরা বাসার বাইরে যায়। এই সুযোগে বৃদ্ধ দম্পতি আনোয়ার হোসেন ও আয়েশা আক্তারকে খাবার পানির সাথে 10টি চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে গৃহকর্মী বিলকিস বেগম। তারপর প্রায় 11 ভরি স্বর্ণালংকার আর নগদ 1 লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে আয়েশা আক্তারের মৃত্যু হয়। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা
জব্দ করেছি। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে? ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত গৃহকর্মী বিলকিস বেগমকে গ্রেফতার করে পিবিআই। তার বিরুদ্ধে পূর্বেও 5টিরও অধিক মামলা রয়েছে। ছদ্মনামে বাসায় কাজ নিয়ে চুরি করাই তার উদ্দেশ্য বলছে পিবিআই। এ ধরনের অপরাধ রোধে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সহ যাচাই করার অনুরোধ করেছে পিবিআই। ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। এই ধরনের ঘটনা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চতুর্থবারের মতো পেছাল। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ওই প্রতিবেদন দাখিলে 9 এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন। আর এ নিয়ে আদালত প্রাঙ্গণে হতাশা ব্যক্ত করেছেন সালমান ভক্তরা। আরিফ হকের প্রতিবেদন। প্রথমে 7 ডিসেম্বর, এরপর 13 জানুয়ারি ও 22 ফেব্রুয়ারি, এবার 9 এপ্রিল। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ। বারবার তারিখ দেয়ায় হতাশ সালমান শাহর পরিবার ও ভক্তবৃন্দ। প্রতিবারই আমরা আসি কোর্টে, প্রতিবারই একটি করে ডেট নিয়ে যাই। তা আদৌ কি আমাদের এই ধরনের কোনো ক্রোক হবে কিনা, বা আসামিরা যেভাবে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, তো আমরা তো খুবই হতাশ। সালমান শাহকে হত্যা করা মানে এই চলচ্চিত্রটাকে পুরো হত্যা করেছে। যে যারা রাষ্ট্রীয় সম্পর্কে যারা ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিচার যদি না করেন তাহলে এই রাষ্ট্র কলঙ্কিত থাকবে। এজন্য নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। তারেক রহমানের কাছে আমাদের সমস্ত সালমান ভক্তদের পক্ষ থেকে একটাই নিবেদন, উনি যেন নিরপেক্ষভাবে এই সালমান শাহ হত্যা মামলার বিচারটা করে দেন। আইন মন্ত্রণালয় বলেন, তথ্য মন্ত্রণালয় বলেন, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, বা আমাদের এখন যে নতুন প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা ভক্ত যারা আছি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই মামলাটা যাতে নিষ্পত্তি করা হয় ওনার আমলেই। আদালতে অভিযুক্তদের সম্পত্তি জব্দের আবেদন করেছিলেন বাদী পক্ষের আইনজীবী ফারুক আহমদ। রবিবার আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। আসামিদের যে মালামাল ক্রয় করার বিষয়টা, সেই ব্যাপারে তো আমরা আজকে কোনো ডেটও পেলাম না। প্লাস যে আমাদের আজকে যে তদন্ত প্রতিবেদনের একটা জমা দেওয়ার ডেট ছিল, সেটাও আমরা আসলে ক্লিয়ার করে পাচ্ছি না। গত 21 অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম। আরিফ হক, ৭১, ঢাকা।